আপনি বলছিলেন যে আর্থ্রোস্কোপির কি সুবিধা এবং কোন প্রক্রিয়া এটি করা হয়ে থাকে। এখন একটু জানাবেন যে বাংলাদেশে তো আসলে এখন মডার্ন যে ট্রিটমেন্ট, আধুনিক চিকিৎসার মোটামুটি সবই আমরা করছি সব ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে একটু আমাদের জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আর্থ্রোস্কোপিটা বাংলাদেশে খুবই পপুলার হয়েছে। আগে যেখানে দেখা যেত 10 জন 15 জন আর্থ্রোস্কোপি সার্জন, এখন সে 50 ঊর্ধ্ব আর্থ্রোস্কোপি সার্জন আছে। যেমন হাঁটুতে আর্থ্রোস্কোপি করা হয়, শোল্ডার জয়েন্টেও বাংলাদেশে এখন আর্থ্রোস্কোপি করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আর্থ্রোস্কোপি আমাদের যারা রোগীরা অত্যন্ত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, সেহেতু আর্থ্রোস্কোপি এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে এবং এই আর্থ্রোস্কোপি সার্জনও এখন ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে। আর্থ্রোস্কোপি সার্জারির যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের যদি কারো আর্থ্রোস্কোপির ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে আমাদের যে টাওয়ারটা থাকে সেটা যদি একজন সার্জনের নিজস্ব থাকে, তাহলে আর্থ্রোস্কোপি সার্জারি করাটা খুবই সুযোগ আছে। কারণ সে জয়েন্টে নিজে গিয়ে একটি অ্যাসিস্ট্যান্ট নিয়েই আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে। মাত্র 2 দিন হাসপাতালে থেকেই সাধারণত আর্থ্রোস্কোপি পেশেন্টগুলো ডিসচার্জ হয়। সে হিসাবে খরচ কম হয়, ওষুধের খরচ যা হয়, কিন্তু মেশিনে কিছু খরচ আছে, আর স্ক্রু যেটা লাগাই, যেটা বায়োডিগ্রেডেবল স্ক্রু, সেটার জন্য কিছু খরচ আছে। তো এই ধরনের সার্জারিগুলোর পরে এই লিগামেন্ট ইনজুরিটা আসলে হিল হতে বা ভালো হতে কত সময় লাগে? জি, ধন্যবাদ। আমরা যে স্ক্রু ব্যবহার করি, সেই স্ক্রুটা বোনের সাথে অ্যাডজাস্ট হতে 6 থেকে 8 মাস লাগে, এটা একটু সময় লাগে। কিন্তু তার যে ব্যায়ামটা, যে তার যে মাসেলগুলো আছে, নি মাসেলে, সেগুলো যে স্ট্রেনথেন বা স্ট্রেচিং, এটা সাধারণত 1.5 থেকে 2 মাস লেগে যায় পারফেক্ট হতে, এবং নিটার যে মুভমেন্টটা অ্যাকুরেট আসতে প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। কখনো কি আসলে এই ধরনের দেখেছেন কিনা, কোনো রোগী এই ধরনের সমস্যা নিয়ে এসেছে কিনা যে সার্জারি করার পরে হয়তো আবার রিপিটেড ইনজুরি নিয়ে আপনাদের কাছে এসেছে, এবং সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? জি, ধন্যবাদ। যারা আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে তাদের একটা কাউন্সিলিং একটা বিশাল পার্ট। সে জানতে চায় কতদিন পরে সে খেলবে, সে জানতে চায় কি করলে আবার রি-ইনজুরি হবে। সেজন্য এখানে কিছু মতভেদ আছে। কেউ 6 মাস পরে খেলতে বলে, কেউ 1 বছর পরে খেলতে বলে, কেউ এই রিপিটেড ইনজুরি আবার রিভিশন সার্জারির ভয়ে কেউ বলে যে ভাই তুমি আর জীবনে কোনো দিন খেলাধুলা করো না। কিন্তু খেলাধুলা না করলে এটাকে আমরা বাদ দিতে পারি, কিন্তু ইনজুরি তো আমরা ঠেকাতে পারি না। সেটি জানতে চাইবো যে আসলে নরমাল লাইফস্টাইল লিড করবার জন্য বা সুস্থ থাকবার জন্য আমরা তো ব্যায়াম করতেই বলি, তো যাদের এই ধরনের লিগামেন্ট ইনজুরি ছিল, সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকে? প্রথমত পরামর্শ হচ্ছে, সে যদি খেলাধুলা করে সে সাধারণত ফিট হয়ে খেলবে। তার যে ফিজিক্যালি ফিট যদি হয়, ফিটনেস ট্রেনিং নেবে এবং খেলার আগের যে বডি বিল্ডটা আছে সেটা ঠিক করে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে ম্যাচ জাতীয় বা যেটা কম্পিটিটিভ স্পোর্টস সে খেলবে না। সে যেটা খেলবে সে নিজস্ব শৌখিন খেলাটা সে খেলবে। কম্পিটিটিভ খেলা বা ম্যাচ খেলাতে সাধারণত ইনজুরি রেট অনেক বেশি হয়। তৃতীয়ত তার উদ্দেশ্য, তাকে যেটা আমরা বলবো যে সে প্রতিনিয়ত সে এক্সারসাইজের ভিতরে কাটিয়ে দেবে, কখনোই এক্সারসাইজ সে ছেড়ে দিবে না। চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন? আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা, বিশেষ করে 35 বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে।
এবং কি খাবেন, কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান? এজন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে। যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু হ্যাঁ, যাদের কিনা অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে আপনি কাঠবাদাম সিলেক্ট করতে পারেন, এবং কাঠবাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন, এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছেও আছে ভিটামিন ডি, যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে। এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে, দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন, প্রতিদিন 2টা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে। আর 2টা ডিম ইজিলি খাওয়া যায়। এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার। এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন, এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি কলমি শাক, তারপর পালং শাক, এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। যারা আমরা খেলোয়াড় বা যারা হোন্ডা চালাই বা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়, তা তারা অবশ্যই যদি হাঁটুর ইনজুরি মনে করেন তাহলে সেটাকে সিরিয়াসলি নেবেন। প্রপার যে ডাক্তারের কাছে যাবেন তার প্রতি প্রপার হিস্ট্রি বলবেন, এক্সামিনেশন যদি করাবেন, ইনভেস্টিগেশন করে আলটিমেটলি আপনাকে অবশ্যই ডায়াগনোসিসে পৌঁছাতে হবে আপনার লিগামেন্ট ইনজুরি আছে কিনা। যদি লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে খুব অতি সত্বর আপনাকে সার্জারি করিয়ে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে আপনার পুনরায় আগের জীবনে আপনি ফিরে যাবেন, এবং এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর মুনা তাসিন।